আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পর্বটি। বন্ধুরা, আপনারা জানেন আমি রয়েছি ইউরোপে, আর ইউরোপে আমার যাপিত জীবনের নানা তথ্য উপাত্ত নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য ব্লগ তৈরি করে থাকি। তো আজকে আমি এসেছি আহ, ইউরোপের একটি অন্যতম দেশ পর্তুগাল, এবং পর্তুগালের লিসবনের খুবই বিখ্যাত একটি ইউনিভার্সিটি অফ নোভার ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস। এই ক্যাম্পাসটি কাপারিকা দে ক্যাম্পাস নামে পরিচিত, এবং এই ক্যাম্পাসে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে পড়তে চায় তারা এখানে আসে। তো আমার অনেক ভিউয়ার্স আমার কাছে প্রতিনিয়ত জানতে চান যে পর্তুগালে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য কি কি প্রসিডিউর বা প্রক্রিয়া রয়েছে, এবং সেক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন, এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের জন্য আমি আমার ব্লগটি তৈরি করব। আমি ক্যাম্পাসের একেবারেই এন্ট্রেন্স গেটে দাঁড়িয়ে আছি। আপনারা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের একটি মাইল ফলক, যেখানে ইউনিভার্সিটির নাম এবং ক্যাম্পাসের নাম লেখা আছে, এবং স্টুডেন্টদেরকেও দেখতে পাচ্ছেন। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গিয়েছি এবং আপনাদের জন্য ক্যাম্পাসের ভিতরের চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যাব ক্যাম্পাসের যে ইনফরমেশন ডেস্ক রয়েছে সেখানে। আজকে এখানে আমার এক পরিচিত বাংলাদেশি স্টুডেন্ট সে এসেছে, যদিও সে এখানকার তার পারিবারিক সূত্রে রিইউনিফিকেশন সূত্রে সে এখানকার কার্ড হোল্ড করে। তো কিছুদিন আগে সে এইচএসসি পরীক্ষা দিয়ে বাংলাদেশ থেকে এখানে আসে, এবং এখানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করছে। তো আজকে আমি তার সাথে এসেছি, এবং এখানকার যেই ইনফরমেশন এগুলো যতটুকু আমি জানতে পারবো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমার সাথে যে স্টুডেন্ট রয়েছে তারও ছোটোখাটো একটা সাক্ষাৎকার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে ক্যাম্পাসটা একটু ঘুরে দেখা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ নোভার ক্যাপারিকা ক্যাম্পাসে, এবং এটার ভিতরকার যেই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানকার ইউনিভার্সিটিগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে, এবং একটা শিক্ষাবান্ধব পরিবেশ তারা নিশ্চিত করে। যদিও বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটিগুলোর পরিবেশও অনেকটা এরকম, তারপরও এখন আমাদের যেহেতু জনসংখ্যা বেশি, যার কারণে স্বাভাবিকভাবেই এখানকার অনেক কিছু তারা চাইলেও মেনটেন করতে পারে না। তবে ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো তারা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট মেনটেন করে তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো তৈরি করেছে, এবং স্টুডেন্টরা যাতে এখানে তাদের সর্বোচ্চ সমস্ত যা প্রাপ্য রয়েছে, পরিবেশ থেকে নিয়ে আনুষঙ্গিক যত কিছু রয়েছে শিক্ষা বান্ধব, সবগুলো তারা এখানে প্রোভাইড করার চেষ্টা করে। আমি দাঁড়িয়ে আছি এখন ডিপার্টমেন্টো দা ইঞ্জিনিয়ারিয়া ইলেকট্রনিকা, অর্থাৎ এটা এখানকার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি ভবন। আর আমার সাথে যে স্টুডেন্ট রয়েছে সম্ভবত সে এখানেই ভর্তি হওয়ার আগ্রহ নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমরা এখন ইনফরমেশনের যেই অফিস কক্ষ রয়েছে সেখানে চলে এসেছি। তো এটার ভিতরে যাবো, এবং এখানকার আমরা কারোর সাথে কথা বলার চেষ্টা করবো, দেখি কিছু জানতে পারি কিনা। আপনাদের পরবর্তীতে কথা বলার পর আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। বন্ধুরা, আমরা চলে এসেছি ইউনিভার্সিটির ইনফরমেশন যেই ডেস্ক রয়েছে সেখানকার একটা অফিসে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোভা ইউনিভার্সিটির যা কাপারিকা ক্যাম্পাসের ভিতরে, এবং আমার পিছনে এখানকার একটা ক্যাম্পাসের একটা ভবনের সম্ভবত স্টুডেন্টদের ক্যাফেটেরিয়া আছে, যেখানে অসংখ্য স্টুডেন্টরা খাবার দাবার খাচ্ছে, দুপুরে লাঞ্চ করছে। এবং আমরা যে ইনফরমেশন নেওয়ার জন্য এখানে এসেছিলাম, এখন বাজে হচ্ছে এখানকার সময় 1:30 মতো। তো 2টার দিকে অফিস খুলবে, আমাদেরকে বললো অপেক্ষা করার জন্য। তো ভাবলাম যে অপেক্ষা করতে করতে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি। আমি 4-5টা ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোর কাঠামো অনেকটা একই, যেমন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো অনেকটা কিন্তু এরকম নিরিবিলি, যদিও আমাদের প্রচুর সংখ্যক স্টুডেন্ট এবং লোক সংখ্যা অনুপাতে জায়গার খুব একটা নাই, যার কারণে হয়তো বা এত বিস্তৃত জায়গা নিয়ে সবগুলো ইউনিভার্সিটি হয়নি। কিছু ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু এখানকার প্রত্যেকটা ইউনিভার্সিটি অনেক বিস্তৃত জায়গা নিয়ে গড়ে ওঠা। তো এসে খুব ভালো লাগলো।
আমি যখন সুইডেনে পড়তাম তখন লুন্ড ইউনিভার্সিটিতেও খুব বিশাল এক ক্যাম্পাস ছিল এবং সেখানকার পরিবেশ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো খুবই মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল। তো এখানে এসেও অনেকটা এরকমই দেখলাম। তো ভালো লাগছে, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি পর্তুগালের লিসবনের একটা বিখ্যাত ইউনিভার্সিটি নোভা এর ইঞ্জিনিয়ারিং যে ক্যাম্পাস রয়েছে, পুস্তাকাবাড়িকার ক্যাম্পাস, সেখানে। আর এখানে আমার সাথে একজন বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে যে এই নোভা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আগ্রহী। এবং তো ধন্যবাদ ভাইয়াকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো পর্তুগালে মূলত পড়াশোনা হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, এবং পর্তুগালে পড়াশোনার জন্য পর্তুগালে অনেক সাবজেক্টই আছে, বাট তাদের বেশিরভাগ সাবজেক্টই তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে হয়। বাংলাদেশে যেমন বেশিরভাগ দেখা যায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইংলিশে কোর্সগুলো হয়ে থাকে, বাট পর্তুগালে বেশিরভাগ কোর্সেই পর্তুগিজ তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে। বাট বেশ কিছু কোর্স রয়েছে, ইঞ্জিনিয়ারিংও রয়েছে, বিজনেসদের জন্য রয়েছে, সায়েন্স রিলেটেডও রয়েছে, আর্টস ল এগুলোর ক্ষেত্রে রয়েছে যেগুলো ইংলিশে। এগুলো করার জন্য পর্তুগালে তো ফার্স্ট অফ অল আসার আগে আইএলসে। পর্তুগালে আইএলস তেমন ম্যান্ডেটরি না, বাট যেহেতু এদিকে ইংলিশ কোর্স লিমিটেড, তাই আপনার যেহেতু চান্স পাওয়ার যেই পসিবিলিটি ডিপেন্ড করে আপনি কতটুক আপনার সিবি বা আপনার অ্যাপ্লিকেশন কতটুক ভারী তার উপর। এক্ষেত্রে আইএলস দেওয়াটা বেটার। এক্ষেত্রে তেমন কোনো ম্যান্ডেটরি স্কোর নাই, বাট 5.5 থেকে 6.5 একটা স্কোর, বাট 5.5ও অ্যাপ্লাই হয়, আবার 6.5 ইজ বেটার, সবার জন্যই বেটার। আর এখানে আমরা এখন যে ক্যাম্পাসে আছি, কোস্তা কাপারিয়া ক্যাম্পাস, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ফর ইঞ্জিনিয়ার্স লাইক বুয়েট বাংলাদেশের। তো এখানে অনেক প্রায় সব ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, লেদার ফুটওয়্যার থেকে শুরু করে একদম সব ইঞ্জিনিয়ারিং আছে, যেগুলো এশিয়াতে নাই ওইগুলোও আছে, বাট বেশিরভাগই পর্তুগিজে। আর এখানে মানে বেশিরভাগ সাবজেক্ট গুলো পর্তুগিজ ভাষা শিক্ষা হয়। আর আপনার যদি পর্তুগিজ ভাষায় B1 B2 পর্যন্ত থাকে তাহলে আপনার এনাফ এখানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কোর্স করার জন্য। বাট আমার মনে হয় একজন বাংলাদেশি হিসেবে এটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনি নেটিভ ইংলিশেই পড়ালেখা করতে অনেক কষ্ট হয়ে যায়, এক্ষেত্রে পর্তুগিজ চালানো। আবার এক্ষেত্রে তাদের আবার অনেক সময় আপনি যদি পর্তুগিজে কোর্স করতে চান, আপনার B1 B2 লেভেল থাকলে তারা আবার একটা 6 মাসের কোর্স করার একটা সুযোগ দেয় আপনার কোর্সের পাশাপাশি। সো এই এডমিশনের ব্যাপারে এই আর কি আমার আপাতত জানা। তো এখানে মূলত যেহেতু আমি প্রাইভেট পাবলিক অনেকগুলো ইউনিভার্সিটি আমি ঘোরাঘুরি করছিলাম, সেক্ষেত্রে আমি দেখলাম যে আপনার প্রাইভেটের যে কস্ট এটা সেম টু এখানে যদি আপনি ইন্টারন্যাশনাল হিসেবে ভর্তি হন। এখানে আবার আরেকটা আছে, আপনি যদি মানে প্রাইভেট ইউনিভার্সিটির যেই খরচ, কেউ যদি পাবলিক ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল হিসেবে ভর্তি হয় তার সেম খরচ। সেক্ষেত্রে যাদের আইএলস আছে এবং একটু ভালো ম্যাথমেটিক্সে ভালো, যেহেতু একটা এক্সাম অনলাইন এক্সাম, তাদের জন্য প্রাইভেটের চেয়ে পাবলিকে ইউনিভার্সিটি ভর্তি হওয়াটা ভালো হয়। জি জি, কারণ স্বাভাবিকভাবেই এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলো 100 র্যাঙ্কিং বা 200 300 র্যাঙ্কিং এর ভিতর আছে। আচ্ছা, তো ভাই আমরা যেটা দেখি যে বাংলাদেশ ইউনিভার্সিটিদের র্যাঙ্কিং প্রায় 800 থেকে 1000। এখানে যেহেতু 100 থেকে 200, তাদের ইন্টারন্যাশনাল এডমিশনের ক্ষেত্রেও কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেমন ম্যাথ বা ইংলিশ এক্সাম থাকতে পারে। সেক্ষেত্রে আপনার আইএলস থাকলে ইংলিশ এক্সাম দেওয়া লাগলো না, জাস্ট ম্যাথ। তো এই ম্যাথ এক্সামটা আপনার মোটামুটি ভালো করে দেওয়া লাগবে, প্লাস আপনার এই যে এইচএসসি ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া প্রয়োজন, আপনি আসলেই সুইটেবল কিনা যে সাবজেক্টটা পড়তেছেন ওইটার ক্ষেত্রে। বাট এখানে আরেকটা ফ্যাক্টর যে আপনি যে প্রাইভেটগুলোতে তেমন এন্ট্রান্স এক্সাম তেমন একটাও কঠিন হয় না, বাট পাবলিকগুলোতে হয়। তো যেহেতু আপনার টিউশন ফি সেম, এক্ষেত্রে আপনি অবশ্যই প্রাইভেটে পড়ার থেকে পাবলিকে পড়া বেটার, যেখানে পাবলিকগুলোর র্যাঙ্ক প্রায় 100 থেকে 200 বা 200 250-র মধ্যে। তো মানে এখানে বিষয়টা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট মনে করেন যারা পর্তুগালের ভিতর রয়েছেন যে আমি 2 বছরের কার্ড তারা অলরেডি পার করেছেন, 2 বছরের বেশি মেয়াদ এখানে, সে চাইলে এখানে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে তাকে ন্যাশনাল হিসেবে তারা কাউন্ট করবে, কিন্তু
তার ন্যাশনাল মানে অন্য স্টুডেন্টদের সাথে তার এক ধরনের একটা কম্পিটিশনে বসতে হবে। কম্পিটিশন এবং ম্যাক্সিমাম কোর্সগুলো হয়তো বা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে হতে পারে। হ্যাঁ আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও হয় সেক্ষেত্রে তার ইভ্যালুয়েশন সহ একটা এক্সাম দিতে হবে এবং ম্যাথমেটিক্স সহ অন্যান্য কিছু এক্সাম ফেস করতে হ্যাঁ হবে। ম্যাথমেটিক্স সহ এক্সামটা ফেস করতে হবে। সবচেয়ে যেটা শঙ্কার বিষয় যে ওই এক্সামগুলো ন্যাশনাল এক্সামগুলো হয় পর্তুগিজে, ওখানে ইংলিশে মানে এক্সামে আপনি বসার কোনো সুযোগ নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যে 2 বছর এখানে থেকে যদি আপনি পর্তুগিজ শিখেন। শিখে তাহলে তার জন্য ঠিক আছে, না হ্যাঁ। হলে আদারওয়াইজ এটা টাফ। কিন্তু যদি কোনো স্টুডেন্ট এরকম হয় যে তার পর্তুগালের ন্যাশনালিটি রয়েছে, সেক্ষেত্রে তার টিউশন ফিসটা বা সুযোগ সুবিধাগুলো কি? অনেক সময় এমন হয় যে যেহেতু পর্তুগাল ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি ছিল, তো এই ক্ষেত্রে অনেক ইমিগ্রেন্ট আছে যাদের পাসপোর্টের প্রেক্ষিতে তার ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে অলরেডি পাসপোর্ট সে পেয়ে গেছে। সে এখন যদি আসে বা কিছুদিন ওয়েট করার পরেও যদি সে পাসপোর্ট পায়, তখন সে সাপোজ আপনি ফার্স্ট ইয়ারে আপনি ইন্টারন্যাশনাল হিসেবে ভর্তি হইলেন, বাট সেকেন্ড ইয়ারের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি বা গার্ডিয়ানের থ্রুতে পাসপোর্ট পেয়ে গেলেন, তখন আপনি সেকেন্ড ইয়ার থেকে অ্যাজ এ ন্যাশনাল আবার পড়ালেখা শুরু করতে মানে পারবেন। সেক্ষেত্রে শুধু তার টিউশন ফিটা কমে আসবে। কমে আসবে, লাইক যদি ইন্টারন্যাশনালদের ক্ষেত্রে 5000 হয়, সেক্ষেত্রে ন্যাশনালদের ক্ষেত্রে অনলি 500। ওকে ওকে, তার মানে তাহলে প্রায় 10 গুণ খরচ 10 কমে গুণ খরচ কমে আসতেছে। কমে আচ্ছা, আসতেছে। আচ্ছা। আর যারা পর্তুগালের বাইরে থেকে পর্তুগালে আসতে চায়, এখানে পড়াশোনা করতে চায়, তাদের জন্য আসলে সুযোগ সুবিধা আমরা তো মোটামুটি জানলামই যে তাদের আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারে, বাট আইএলটিএস 5.5 এর উপরে থাকলে তার জন্য সম্ভাবনা বেশি। আর এমবেসি ফেস করতে হবে ইন্ডিয়াতে। জি জি, এখানের এম্বাসিটা মূলত ইন্ডিয়াতে। যেহেতু আমি আমার ফ্যামিলি থ্রুতে এসেছি, এক্ষেত্রে আমার ডকুমেন্ট জাস্ট বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করার পর এখানে এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাইলে হবে। বাট আপনি যখন ফুল একটা বেসিক থ্রুতে যখন আপনি আপনার ফাইলের কাজ শুরু করবেন, এক্ষেত্রে আপনার অবশ্যই এম্বাসি ফেস করা লাগবে। ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে, অফার লেটার নিয়ে আপনি এম্বাসি ফেস করতে হবে। এম্বাসি যদি আপনাকে ভিসা দেয়, তারপর আপনি আসতে পারবেন। তাদের প্রত্যেকটা ইমেইলের শেষে লেখা থাকে যে অবশ্যই আপনার নিয়ারেস্ট যে এম্বাসি আছে এখানে যোগাযোগ করেন, তারা কতদিনের মধ্যে ভিসা দিতে পারবে। কারণ রেগুলার অ্যাটেন্ডেন্স ইজ এখানে ম্যান্ডেটরি, নয়তো আপনারে অন্য একটা কোর্সে বা অন্য সেমিস্টারে শিফট হতে দিবে না। ওকে ওকে, তো এতে দ্বারা বোঝা গেল যে যদি কোনো বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ যারা বসে এই ভিডিওটা দেখছেন, তো তারা যদি চান, আগ্রহী হন, তাহলে পর্তুগালে আপনারা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। এখানকার পড়াশোনার পরিবেশও খুবই ভালো এবং এখানকার খরচও মোটামুটি তুলনামূলক কম। এবং এখানে পার্ট টাইম আসলে উবার বা বোল্টের মাধ্যমে ফুড ডেলিভারি করে পড়াশোনার খরচটা উঠানো যাবে, কিন্তু থাকা খাওয়ার খরচটা হয়তো বা পরিবার থেকে আনতে হবে। আর যেহেতু এটা একটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ, যদিও সাম্প্রতিক সময়ে রুলসগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, তারপরও এখনো কোনোভাবে যদি বৈধভাবে এখানে কেউ 5 বছর থাকে, সেই স্টুডেন্ট ভাবে হোক বা যেভাবেই হোক, সে পরবর্তীতে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আগে যেমন যে কেউ এসে এখানে অ্যাপ্লাই করতে পারতো, সেই পথটা একটু কঠিন করে ফেলেছে এখন। যে এখানে আরেকটা ব্যাপার আছে যে এত কিছুর পরেও কিন্তু আমরা দেখছি বর্তমান সরকার মানে মন্টেনিগ্রো সরকার যখন এই রুলসটা করছে, তখন তিনটা ক্ষেত্রে কিন্তু ওরা অবশ্যই ছাড় দিয়েছে, যেমন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা এন্ড ফ্যামিলি রিউনিফিকেশন। আপনি পর্তুগালে আসলে আপনি যদি ইউনিভার্সিটির থ্রুতে আসেন, আপনি প্রায় 6 মাসের ভিতর রেসিডেন্ট কার্ড এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যারা বাংলাদেশ থেকে অথবা বাংলা ভাষাভাষী অন্য কোনো ব্যক্তি অন্য কোনো দেশ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তারা যারা পর্তুগালে উচ্চশিক্ষায় আসতে আগ্রহী, তারা বুঝতে পেরেছেন যে আপনি চাইলে এখানে আপনার 12 গ্রেড শেষ করে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে এখানে উচ্চ উত্তর ডিগ্রি গ্রহণ করার জন্য অথবা অনার্স ডিগ্রি নেওয়ার জন্য আপনি আসতে পারেন। সেক্ষেত্রে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট খুব একটা ম্যান্ডেটরি না, তবে থাকলে ভালো, 5.5 এর উপরে থাকতে হবে। এছাড়া হয়তো আপনার একটা অনলাইনে এন্ট্রান্স এক্সাম বসতে হতে পারে, যেটা সাবজেক্ট অনুপাতে। আর এখানকার টিউশন ফি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য 6 থেকে 8 হাজার টাকার ভিতরে, এবং অন্যান্য সাবজেক্টের জন্য 3 থেকে 8 হাজারের ভিতরে। তো বিভিন্ন সাবজেক্টের টিউশন ফি বিভিন্ন রকমের। আপনি কোন সাবজেক্টে পড়তে চান সেটা আপনি সেই ইউনিভার্সিটি একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন। এখন পর্যন্ত এখানে আসতে হলে আপনাকে আপনার ইন্ডিয়াতে যে এমবেসি ফেস করতে হবে এবং এখানকার যে সময় অনুপাতে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে বিভিন্ন সেমিস্টার, 2টা সেমিস্টারের মূলত স্টুডেন্ট ভর্তি হয়। একটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি এবং মার্চ সেশনের জন্য আপনাকে
নভেম্বর ডিসেম্বরের দিকে আবেদন করতে হবে, আরেকটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর সেশন, সেটার জন্য আপনাকে মে এবং জুন মাসের দিকে আবেদন করতে হবে, অর্থাৎ জুন মাসের 21 তারিখের ভিতরে। অর্থাৎ এই ভিডিওটা আমি যখন ধারণ করছি আজকে 20 তারিখ, আগামীকাল হচ্ছে মোটামুটি এখানকার সেপ্টেম্বর অক্টোবর সেশনের জন্য আবেদনের লাস্ট ডেট। তো আশা করি মোটামুটি তথ্য পেয়েছেন। আজকে আমি আছি নোভা ইউনিভার্সিটি কাপারিকা ক্যাম্পাসে। পরবর্তীতে অন্য কোনো ক্যাম্পাস থেকে অন্য কোনো বিষয় এবং স্টুডেন্টরা কিভাবে আসবেন সেই বিষয়ে আরো অনেক তথ্য উপাত্ত নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও ব্লগ করব। যদি আপনাদের আমাদের চ্যানেলটি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের কোনো মতামত এবং প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং সবসময় ভালো থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।